অ্যাটর্নি জেনারেল উল্লেখ করেছেন সে কথাটা যদি নিয়ে আসে আমি আসলে ব্যারিস্টার মামুন রাসেল আপনার কাছে আসি। একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করা আইনজীবী মোহাম্মদ তরিকুল ইসলাম তিনি নিজেই বলেছেন যে এগুলো আমাদের দলের সিদ্ধান্তের বিপরীতে, মানে ওনার কারণ বর্তমান যে প্রেক্ষাপট সেটা ব্যাখ্যা করে একটা জায়গায় বলেছেন এই কথাটি। রাষ্ট্রের একজন আইনকর্তা হিসেবে দলের সিদ্ধান্ত, রাষ্ট্রের এরকম একটা দায়িত্বে যাওয়ার পর তার সাথে দলের সম্পর্ক থাকা, এটা আসলে মানে আমরা তো এখানে আশা করি যারা যান তাদের তো নিরপেক্ষ একটা অবস্থান থাকতে হবে, সেই জায়গায় কি ব্যাখ্যা দেবেন? দেখেন, রাষ্ট্রীয় আইন কর্মকর্তা যেটা অ্যাটর্নি জেনারেল বা সরকারি অ্যাটর্নি, আপনি দেখেছেন আমাদের যিনি বর্তমান আইনমন্ত্রী উনি যখন রাষ্ট্রীয় পদের আইন কর্মকর্তা ছিলেন অ্যাটর্নি জেনারেল, কিন্তু পদের আইন কর্মকর্তা থাকা অবস্থায় উনি ঘোষণা দিয়েছেন উনি এমপি ইলেকশন করবেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, উনি বলছে এটা আমার সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা নেই। আপনি জানেন ওনারা কিন্তু বেতনভুক্ত না, ওনারা হচ্ছে কন্ট্রাকচুয়াল, মানে যেমন এই আইন উপদেষ্টা যেভাবে হয়, আইন উপদেষ্টা মানে আমরা বিভিন্ন প্যানেলে আইন উপদেষ্টা থাকি না, আইন উপদেষ্টা কিন্তু চাকরি না। হ্যাঁ, তো অ্যাটর্নি জেনারেল যে পদটা এটার মাধ্যমে যেমন তখন আমাদের বর্তমান আইনমন্ত্রী যিনি ব্যাখ্যা দিয়েছেন যে আমাদের এটা সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা আমাদের জন্য নেই, আমরা চাইলে এমপি ইলেকশন আমরা করতে পারি। এটা কি অসত্য? তিনি কি এটা অসত্য বলেছেন? না, সত্যই বলেছেন, সত্যই বলেছেন। তাহলে অ্যাটর্নি জেনারেল ওখানে থাকবেন এবং আমাদের দলের সিদ্ধান্ত এই ধরনের কথা তারা বলতে পারবেন আসলে যারা আছেন? আমি এবার আসি আপনাকে। দেখেন, প্রথম কথা ওনারা যে কারণটা ব্যাখ্যা করেছেন, আপনি যে জানেন বিএনপির 31 দফা অনেক আগে দিয়েছেন, এমনকি 2023 সালে আমরা দেখেছি হোটেল ওয়াইস্টিনে ওনারা বড় করে প্রোগ্রাম আয়োজন করে 31 দফা দিয়েছেন। সেখানে ওনারা বলেছেন যে ওনারা সুপ্রিম কোর্টের যে সচিবালয় সেই সচিবালয়টা ওনারা প্রতিষ্ঠা করবেন, এবং কি যখন অন্তর্বর্তীকালীন সরকার এসে সচিবালয়টা প্রতিষ্ঠা করলেন পরবর্তীতে ওনারা 7 দিন আগে যে ইস্তেহার দিয়েছেন সেই ইস্তেহার ওনারা বলেছেন এই সচিবালয়কে ওনারা শক্তিশালী করবেন, যেহেতু প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। আপনি দেখেন অথচ ওনাদের 31 দফা, বেগম জিয়ার 2030 যে ভিশন, এবং কি হচ্ছে তাদের যে ইস্তেহার, সব কিছুদের মধ্যে সুপ্রিম কোর্টের সচিবালয় বিষয়টা ছিল। কিন্তু ওনারা এসে ক্ষমতা আসার পরে সচিবালয় যেটা প্রতিষ্ঠিত ছিল এটাকে শক্তিশালী তো দূরের কথা, এটাকে বাতিল করে দিলেন। ওনারা বারবার বলছেন এটা আমরা সুন্দর করে সংস্কার করে সুন্দর করে এটা আবার নিয়ে আসবো। আপনি তো যে ব্যাংক যে অধ্যাদেশটা তো আপনার সংশোধনের আকারে নিয়ে আসেন, 17 ক যুক্ত করে আপনার সংশোধন আকারে নিয়ে আসেন। তাহলে যে সচিবালয়টা প্রতিষ্ঠিত ছিল আমি আসি, যে সচিবালয়টা প্রতিষ্ঠিত ছিল সেই সচিবালয়টা ওনারা বাতিল করে দিলেন, সেটা নিন্দা জানিয়ে ওনারা হচ্ছে আচ্ছা, তার মানে দলের কর্মকর্তা হিসেবে সেখানে ছিলেন, একটা রাষ্ট্রীয় পদ তারা নিয়েছিলেন, অ্যাটর্নি জেনারেল হিসেবে, রাষ্ট্রীয় আইনজীবী হিসেবে তারা প্রাপ্ত ছিলেন, কিন্তু দলের কর্মকর্তা হিসেবে ছিলেন। আপনারা এর আগে এত কথা বলেছেন দলীয় লোককে কেন দিচ্ছেন, তাহলে আপনারাও তো দলীয় লোক অনেক জায়গায় সেট করে রেখেছেন যারা আপনাদের দলের মতের সাথে অমিল হলে তারা তার জায়গা থেকে সরে যেতে পারে। আসলে কি বলবেন? এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। আমি এই খবরটা দেখে প্রথমে একটু চমকে উঠলাম এই অর্থে যে আমি ভাবলাম এখনো এই সরকারের সময় 17 জন রয়ে গেল, বিএনপি তাদেরকে সরালো না এর মধ্যে। এবং অদ্ভুত ব্যাপার, বিএনপি এটাতে মানে মোটামুটি দুঃখ প্রকাশ করেছে, এরকমটাই মনে হচ্ছে। মানে এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং ব্যাপার যে এই সরকার এখনো পর্যন্ত জামায়াতপন্থী 17 জনকে ওই অফিসে রেখে দিল। মানে তাদেরকে তো আরো আগেই ওখান থেকে, হয়তো আমরা বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার দেখি তাদেরকে সরিয়ে দেওয়া হতো বা উচিত ছিল, আমরা যেভাবে এটাকে ব্যাখ্যা করি। তো এটাতে 4 মাস হয়ে গেল তারা নিজে থেকে সরে আসলেন, এই ব্যাপারটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হলো যে হ্যাঁ, এটা আমি জানতাম না। তবে এটা ঠিক যে আমি একটা কথা বলবো যে সংস্কার প্রশ্নে, যেটা আমি আগেও বলেছি, আমি এই সরকারকে 6 মাস পর্যন্ত একটা বেনিফিট অফ ডাউট দিতে চাই। আমি এখনই বলতে চাই না যে বিএনপি বাকি যে সংস্কারের যে ব্যাপারগুলো আছে আজকে কথা বলবো না, আজকে কথা বলতে চাইছি এই যে এই প্রসঙ্গটা আপনি কিভাবে দেখছেন যে তারা আসলে বা এখনো এরকম যারা আছেন দলীয় লোক হিসেবে তারা যদি থাকেন, সেটাকে আমরা কিভাবে দেখবো, এটা কিভাবে আমরা এই জায়গা থেকে বের হয়ে আসবো? দলীয় লোক হিসেবে যেটা হচ্ছে যে দলীয় লোক হিসেবে তো আগের অ্যাটর্নি জেনারেলও ছিলেন। তিনি কিন্তু যখন অ্যাটর্নি জেনারেল হিসেবে, এখন যিনি আইনমন্ত্রী, তিনি যখন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান তখন কিন্তু উনি কখনো বলেননি যে আমার দল এটা সিদ্ধান্ত, সেজন্য আমি এটা করব না। ওনার হয়তো সবকিছু ওনার ফেভারে ছিল, সেজন্য এখনো তো ওনাদের ফেভারে নাই, ওনারা বলেছেন। ব্যাপারটা যদি আপনি আবার উল্টো করে দেখেন বিএনপির ক্ষেত্রে, হয়তো এটাই ঘটতো। হ্যাঁ, ইটস অল দ্য সেম। তাই আপনি মনে করছেন? আমার কাছে ব্যাপারটা এরকমই মনে হয়। আচ্ছা, ঠিক আছে। আমরা তো জামাতের দিক থেকে অনেক সমালোচনা শুনি, কিন্তু জামাতের কেউ যখন একই কাজ করে ফেলে সেটা একটু দুঃখজনক হয়ে যায়। মানে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে ওই জায়গায় যে আমরা যেটা শুনেছিলাম যে বিএনপি সব সরিয়ে দিচ্ছে, কোথাও সব জায়গায় বিএনপি তার নিজের লোক দিচ্ছে, তাহলে এখানে 17 জন কোত্থেকে বের হলো, এটাই আমার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে।